Hello everyone, Assalamu alaikum. Welcome to Jim's Network Lab. So আমাদের Cisco Certified Network Associate 200 to 301 কন্টিনিউ সিরিজের সপ্তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে সাবমেরিন কেবলের থ্রুতে যে ব্যান্ডউইথটা আমরা পাচ্ছি সেই ব্যান্ডউইথটা ইউজার এন্ডে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো সেই ডিস্ট্রিবিউটের যেই পার্টে আইএসপি থেকে ইউজার এন্ড দ্যাট মিনস আমাদের বাসা এবং অফিস পর্যন্ত কানেক্টিভিটিটা আসছে, সেই যে আর কিছু স্পেসিফিক টার্মস এফটিটিএক্স, এফটিটিএইচ, এফটিটিসি, এফটিটিবি, এই টার্মসগুলো কি এবং কিভাবে এগুলো কাজ করে, সেই সাথে আমাদের যেই নতুন টেকনোলজি সবাই খুবই অধীর আগ্রহী বসে আছেন কবে থেকে আমরা ইউজ করব, সেটা হচ্ছে স্পেস এক্সের স্টারলিংক কানেক্টিভিটি। সো সেই ট্রেডিশনাল ফাইবার অপটিক্স ব্যাকবোন এবং স্যাটেলাইট বেজ যেই স্টারলিংক সার্ভিস, সেই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় এবং ভবিষ্যতে কি আমাদের সেই ফাইবার অপটিক্স কানেক্টিভিটিগুলো বাজার থেকে হারিয়ে যাবে নাকি শুধু স্যাটেলাইট বেজ ইন্টারনেটটা আমাদের ওয়ার্ল্ডে থাকবে, সেই ভিডিও ডিসক্রিপশনটা আজকের এই ভিডিও জুড়ে থাকছে। খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। সো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন, আদারওয়াইজ এই পুরো কানেক্টিভিটিটা আপনারা বুঝতে পারবেন না। সো আমি রিকোয়েস্ট করবো আমাদের সাথে ফার্স্ট টু লাস্টে থাকবেন। সো আমাদের এক্সিস্টিং কানেক্টিভিটিটা যদি আমরা দেখি, যদিও আমি প্রফেশনাল আর্টিস্ট না, সো আমরা কন্টেন্টের দিকে ফোকাস করবো রাদার দেন ম্যাপ। সো আমরা যদি বাংলাদেশের ম্যাপটা একটু দেখি, সেখানে আমরা যদি দেখি যে রংপুর, রাজশাহী, যশোর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চিটাগং, কক্সবাজার, কুয়াকাটা, এই যে পুরো বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এবং 8টা বিভাগ আমাদের দেশে আছে, তারা কিভাবে কানেক্টেড ইন্টারনেটের থ্রুতে সেটা আমরা যদি একটু দেখি। সো আমরা যেটা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের যে বে অফ বেঙ্গল আছে, আমাদের যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের থ্রুতে আমাদের আউটার ওয়ার্ল্ড দ্যাট মিনস ইউএসএ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সমস্ত পৃথিবী সাবমেরিন কেবলের থ্রুতে কানেক্টেড হয়েছে। সো আমাদের দুইটা কানেক্টিভিটি আছে, একটা হচ্ছে SMW4 যেটা হচ্ছে কক্সবাজার, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাইবার কানেক্টিভিটি, এবং SMW5 যেটা হচ্ছে কুয়াকাটায়, যেটা জিও লোকেশন, সেটার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি কানেক্টেড SMW5। সো আমি জাস্ট এটার থ্রুতে আমরা আউটার ওয়ার্ল্ড থেকে, লেটস সে সিঙ্গাপুর থেকে যদি ব্যান্ডউইথটা আমরা পাচ্ছি, সেই ব্যান্ডউইথটা আমরা এই গ্রাউন্ড স্টেশনে রিসিভ করছি। রিসিভ করার পর আমি নেক্সট স্টেপ আমাদের যে আইজিডাব্লিউ কোম্পানিগুলো আছে, লেটস সে এক্সিসটেল, রেস অনলাইন, আরো ডিফারেন্ট কোম্পানি আছে, তারা সেই ব্যান্ডউইথটা পাচ্ছে। তো ব্যান্ডউইথটা রিসিভ করার পরে রাউটার তাদের যে ডেটা সেন্টারের মেইন কোর রাউটার আছে সেখানে রিসিভ করছে। আমি জাস্ট এখানে আপনাদের ভিউয়েবলের জন্য রাউটারটা এখানে দিয়েছি। সো রাউটারটা যে এখানেই অবস্থিত এরকম না, তাদের বেশিরভাগ সার্ভিসেই ঢাকা কেন্দ্রিক, সো সেখানে হতে পারে। জাস্ট হচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে জাস্ট দেখাচ্ছি যে আইজিডাব্লিউ সেই সাবমেরিনের থ্রুতে আমাদের ব্যান্ডউইথটা রিসিভ করলো। সেই একটা হচ্ছে কুয়াকাটা এবং একটা কুয়াকাটা এবং কক্সবাজার, সো ব্যান্ডউইথটা রিসিভ করলো। সো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম নট অনলি সাবমেরিন কেবল বাট এই সাবমেরিন কেবলের থ্রুতে আমরা 50% ব্যান্ডউইথ রিসিভ করছি। আর 50% ব্যান্ডউইথ কোথায় থেকে আসতেছে আপনাদের কাছে কোশ্চেন? ওকে, আপনারা পেয়েছেন। ওকে, আইটিসি কেবলের মাধ্যমে আসতেছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল কানেক্টিভিটি। সো ইন্ডিয়া থ্রুতে আমাদের যশোরের যে বেনাপোল আছে, যশোরের বেনাপোলে আইটিসির মাধ্যমে আমাদের আইজিডাব্লিউ গুলো কানেক্টেড। তো টাটা স্কাই এবং এয়ারটেল যেই সার্ভিস প্রোভাইডার ইন্ডিয়ার এন্ডে, তো তারা মূলত আমাদের আইজিডাব্লিউ গুলোকে ব্যান্ডউইথ প্রোভাইড করছে। সো এখানে আমরা 50% পাচ্ছি সর্বোচ্চ। সো এখানে আমরা 50% পাচ্ছি। সো 100% যখন আমরা রিসিভ করছি, সো আমাদের নেক্সট স্টেপ আমি লাস্ট ভিডিওতে ডিসক্রাইব করেছি, পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলো এনটিটিএন কোম্পানি, ন্যাশনাইড ট্রান্সমিশন, ফাইবার ট্রান্সমিশন যে কোম্পানিগুলো আছে, ফাইবার এট হোম এবং সামিট কমিউনিকেশন, তারা প্রতিটা জেলায় এরকম ফাইবার কানেক্টিভিটি করে রেখেছে। সো তাদের কাজটাই হলো যে ফাইবার
কানেক্টিভিটি দেয়া। সো নট অনলি সামিট অ্যান্ড ফাইবার এট হোম বাট অলসো বিটিসিএল, তারা হচ্ছে এই ফাইবার অপটিক্স ব্যাকবোনটা গড়ে তুলেছে। সো লেটস সে তারা যখন এই ব্যান্ডউইথটা রিসিভ করলো আইজিডব্লিউ কোম্পানি, তারা এই এনটিটিএন কোম্পানির থ্রুতে, আমার রংপুরে একটা আইএসপি আছে, লেটস সে আমরা নেটওয়ার্কস। সো আমরা নেটওয়ার্কস এই ব্যান্ডউইথটা রিসিভ করবে আমার এনটিটিএন এর থ্রুতে। সো এই এনটিটিএন কোম্পানিগুলো বাংলাদেশের সবখানেই একটা পপ, যেটাকে আমরা বলি পপ, পয়েন্ট অফ প্রেজেন্স, সেই পপগুলো কোথায় নর্মালি হয়ে থাকে, যেটা আমি লাস্ট বলেছিলাম, আমাদের যে বিভিন্ন টেলকো কোম্পানি, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, তাদের যে টাওয়ার আছে এবং গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ আছে, সেখানকার ডেটা সেন্টারে মূলত এই পপগুলো থাকে। সো সেই পপ থেকে আমরা নেটওয়ার্কস, ওকে, এনটিটিএন এই পপ পর্যন্ত নিয়ে রেখেছে। সো আমরা নেটওয়ার্কস তাদের যে ডেটা সেন্টার আছে সেখানে জাস্ট এদের থেকে কানেক্টিভিটিটা নিল। সো এই যে আইজিডব্লিউ কোম্পানি, তারা এনটিটিএন এর থ্রুতে এই পপের মাধ্যমে আমরা নেটওয়ার্কসকে সেই ব্যান্ডউইথটা প্রোভাইড করলো। আমরা নেটওয়ার্কস এখন সেই ব্যান্ডউইথটা ইউজার এন্ডে, লেটস সে আপনার বাসায় সেই ব্যান্ডউইথটা সে মান্থলি রেন্টাল সার্ভিস হিসেবে আপনাকে প্রোভাইড করছে। আপনি সেই সার্ভিসটা, এই যে আমরা নেটওয়ার্কস এবং আপনার বাসা দুইটার মাঝখানে যেই ফাইবার কানেক্টিভিটি, যে ফাইবারের নেটওয়ার্ক এবং আর্কিটেকচার, সেটা মূলত এখন আমরা রেস্ট অফ দ্য ভিডিওতে দেখব। আমরা যদি দেখি আইজিডব্লিউ যে কোম্পানি এনটিটিএন এর থ্রুতে আইএসপি লেটসে সেই ব্যান্ডউইথটা রিসিভ করার পর, সে আইএসপি তো নর্মালি ইউজার এন্ডে সাপোর্ট করে, লেটসে কোনো কর্পোরেট ব্যাংকে বা কর্পোরেট অফিসে তাদের ব্যান্ডউইথ প্রোভাইড করছে, অথবা আপনার বাসায় ব্যান্ডউইথ প্রোভাইড করছে। সেই প্রসেসটা কিভাবে হয় সেটা দেখব। সো আইএসপি আপনার বাসা বা অফিস পর্যন্ত যেই ফাইবারটা টানছে, যেই প্রসেসের মাধ্যমে ব্যান্ডউইথটা প্রোভাইড করছে, তার জন্য একটা জেনারিক টার্ম আছে। সেই টার্মটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এফটিটিএক্স। এফটিটিএক্স একটা জেনারিক টার্ম। আমরা ছোটবেলায় ক্লাস 4-5-এ ম্যাথমেটিক্স করতাম, ধরি সংখ্যাটি এক্স, এক্স ক্যান বি এনিথিং। সো এক্স হচ্ছে একটা জেনারিক নাম। সো এক্স এর জায়গায় যে কোনো কিছু হতে পারে। সো এফটিটিএইচ, এক্স এর জায়গায় এইচ হলো, দেন এফটিটিবি, এক্স এর জায়গায় বি হলো, দেন এফটিটিসি, এক্স এর জায়গায় সি হলো। সো মোটামুটি জেনারিক টার্মের মধ্যে এফটিটিএক্স হচ্ছে জেনারিক টার্ম, সেটার থেকে আমরা ড্রাইভ করে পাচ্ছি এফটিটিএইচ, এফটিটিবি, এফটিটিসি। সো কোনটার মানেটা কি, কোনটা কোন পারপাসে ইউজ করে, সেটা এখন আমরা যদি একটু সংক্ষেপে দেখি। লেটস সে এফটিটিএইচ, এফটিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফাইবার টু দ্য হোম। সো ফাইবার টু দ্য হোম, দ্যাট মিনস আইএসপির যে অফিস বা ডেটা সেন্টার আছে, সেখান থেকে ফাইবার আপনার বাসা পর্যন্ত আসছে। এটা হচ্ছে হোম। সো আপনার বাসা পর্যন্ত আসছে যেই নেটওয়ার্ক, যেই আর্কিটেকচার, সেটা হচ্ছে এফটিটিএইচ। এবং এই আপনার আইএসপির ডেটা সেন্টার থেকে আপনার বাসা পর্যন্ত আসার জন্য বেশ কিছু ওয়ে আছে। সেই ওয়েটা জানার জন্য আমরা কয়েকটা টার্মের সাথে যদি পরিচিত হই, কি কম্পোনেন্টস, একটা হচ্ছে ওএলটি, স্প্লিটার এবং ওএনইউ। সো আমরা যদি এটা একটু ফলো করি তাহলে আরো বেটার বুঝতে পারবো। সো এইটা হচ্ছে লেটস সে আইএসপির ডেটা সেন্টার, তার হচ্ছে সার্ভার র্যাক, সেখানে ওএলটি নামের একটা ডিভাইস বসানো থাকে, যেটাকে আমরা ফুল ফর্ম বলি অপটিক্যাল লাইন টার্মিনাল। দ্যাট মিনস এই ডিভাইসটার কাজটা কি, মূলত আমার আইএসপির যে কোর পার্ট থাকে, সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমার লাইটিং সিগন্যালে
ম্যাগনেটিক সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইটে কনভার্ট করে। এই ওএলটির কাজ মূলত এটা। সো এই ওএলটির এখান থেকে ফাইবারটা যখন আপনার বাসা পর্যন্ত আসে, সেইখানে প্রতিটা ইউজারের জন্য তো আর ডেডিকেটেড কেবল আইএসপির জন্য আনা সম্ভব না। তখন তারা এখানে আরেকটা ডিভাইস ইউজ করে, যেটার নাম হচ্ছে স্প্লিটার। যেটা কাজটা হচ্ছে কি, আপনার কোর যে ফাইবারটা আসলো সেটাকে স্প্লিট করে দেন একটা কেবলকে ভাগ করে সে বেশ কিছু কেবলে রূপান্তরিত করে হয়। সো এটার রেশিওটা কেমন সেটা আমরা আরো বিস্তারিত দেখব, জাস্ট একটুকু বুঝে রাখুন। লেটস সে একটা মেইন কেবল আসলো, সেটার স্প্লিট হয়ে আপনার বাসায় আসলো। এটা হচ্ছে আপনার বাসা এক্স, এটা আপনার পাশের বাসা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে Z2, এক একটা বাসা। সো আপনার বাসায় স্প্লিট হয়ে আসার পর এখানে আপনাকে একটা তারা ডিভাইস প্রোভাইড করে। তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ONU, ONT অথবা এক্সপন, যে কোনো একটা হতে পারে। তো কখন কোনটা ইউজ হয় সেটা একটু পরে আমরা দেখব। সো আইএসপির ওএলটি সার্ভার থেকে স্প্লিটার হয়ে আপনার বাসায় একটা কেবল আসলো, সেখানে তারা একটা ডিভাইস বসায় যেটার নাম হচ্ছে ONU হতে পারে, ONT হতে পারে, অথবা এক্সপন হতে পারে, যে কোনো একটা। সো কখন কোনটা সেটা আমরা দেখব। সো তার মানে FTTH, ফাইবার টু দ্য হোম, দ্যাট মিনস আপনার আইএসপি থেকে একটা মেইন কেবল আপনার বাসার আশেপাশে কোনো একটা ইলেকট্রিক পোলে আসছে, সেখান থেকে স্প্লিট হয়ে আপনার বাসায় আসছে এবং ONU এর মাধ্যমে আপনি কানেকশনটা পাচ্ছেন। সো সেটা হচ্ছে মূলত FTTH। সো FTTH এর পরে আমরা যদি দেখি ফাইবার টু দ্য বিল্ডিং, দ্যাট মিনস FTTB। FTTB এর ফুল ফর্ম হচ্ছে ফাইবার টু দ্য বিল্ডিং। লেটস সে আপনার একটা 10তলা বাসা আছে। তো 10তলা বাসায় আপনি কি করলেন, আইএসপি থেকে একটা কেবল আপনার বাসায় আসলো, আসার পর আপনার এই গ্রাউন্ড ফ্লোরে আপনি একটা ডেটা সেন্টার রাখলেন বা সার্ভার রাখলেন, সেখানে একটা সুইচ থাকলো। সো সেই সুইচে SW আমি লিখছি সুইচ, সেই সুইচে ফাইবার অপটিক্স আইএসপির ডেটা সেন্টার থেকে আসলো। সেখান থেকে আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে আবার আপনি কি করলেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এভাবে প্রতিটা ফ্লোরে আপনি কেবলিং করলেন। তো এই যে আর্কিটেকচার, সেটাকে আমরা বলি FTTB, ফাইবার টু দ্য বিল্ডিং। দ্যাট মিনস আইএসপি থেকে আপনার বিল্ডিং এ একটা কেবল আসছে, সেটাকে স্প্লিট করে আপনি আবার আপনার বিল্ডিং এ ডিফারেন্ট ফ্লোরে সেই কেবলটা নিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের FTTB। আরেকটা আর্কিটেকচার আমরা যদি ফলো করি সেটা হচ্ছে FTTC, দ্যাট মিনস ফাইবার টু দ্য ক্যাবিনেট। এই আর্কিটেকচারটা আপনারা দেখবেন আপনাদের বাসার পাশে রাস্তাঘাটে এরকম একটা ডিবি বক্স থাকে আশেপাশে। আমি এটার প্র্যাকটিক্যাল ভিডিওটা নেক্সট এই ভিডিওর পরে আপলোড করব। সো তখন আমি অ্যাকচুয়ালি এর যে পিকচার, রিলেটিভ পিকচার, সেগুলো দেখাবো। জাস্ট আপনারা এটা সামারাইজ করেন বা একটু ভিজুয়ালাইজ করেন যে আপনার রাস্তাঘাটে হাঁটার সময় দেখবেন রাস্তার পাশে এরকম একটা ইলেকট্রিক্যাল পোলের মতো আছে। তো সেটাতে কি হয়, এই আইএসপি থেকে তারা কেবল টেনে রাখে এখানে ফাইবার, এটাকে কেবিনেট বলছি আমরা, ফাইবার টু দ্য কেবিনেট। সো ওই কেবিনেট থেকে ওই অত্র এলাকার ভিতরে যেই কানেক্টিভিটি গুলো তারা আছে, সেই কেবিনেট থেকে তারা ডিস্ট্রিবিউট করে বিভিন্ন ক্লায়েন্টকে। সো এইটা হচ্ছে মূলত FTTC, ফাইবার টু দ্য কেবিনেট। সো এক্স হচ্ছে আমার জেনারিক টার্ম, সেখান থেকে আমরা পাচ্ছি ফাইবার টু দ্য হোম, যেটা আমাদের বাসায় আসছে, ফাইবার টু দ্য বিল্ডিং আমাদের বাসায় এসে ওইটা থেকে আমরা আরো ডেলিভারেটলি এক্সপ্লোর করেছি FTTC, ফাইবার টু দ্য ক্যাবিনেট, দ্যাট মিনস একটা ক্যাবিনেট বক্সে আসছে, সেখান থেকে আমাদেরকে আইএসপি সার্ভিস প্রোভাইড করছে। সো এটা হচ্ছে আমাদের FTTX এর বিভিন্ন টার্ম। এখন আমরা যদি দেখি যে এই টার্মগুলো আসার জন্য আরো একটু ডিস্ট্রিবিউশন প্রসেসটা কেমন সেটা। সো আইএসপি যেই ব্যান্ডউইথটা রিসিভ করছে, লেটস সে রেইস অনলাইন অর অ্যাক্সেসটেল, তাদের কাছ থেকে ব্যান্ডউইথ রিসিভ করলো
আমার হচ্ছে এবিএস টেকনোলজিস, সাপোজ আইএসপি একটা কোম্পানি, আমি ধরলাম এবিএস টেক, তারা ব্যান্ডউইথ রিসিভ করলো, তো তাদের ইনফ্রাস্ট্রাকচারটা কেমন হয় সেটা যদি আমরা দেখি, তাদের একটা কোর নেটওয়ার্ক পার্ট থাকে। তো কোর নেটওয়ার্ক পার্ট হচ্ছে তাদের সার্ভার র্যাকে কোর রাউটার থাকে, মাইক্রোটিক হতে পারে বা ডিফারেন্ট ব্র্যান্ড সিসকো হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোটিক ইউজ করা হয়। সো কোর একটা রাউটার থাকে, কোর সুইচ থাকে, কোর সুইচ থাকে যেটা মূলত সুইচিং কাজের জন্য, এই ব্যান্ডউইথটাকে নামানোর জন্য নিচের এন্ডে। আচ্ছা, এটা একটা গেল। নেক্সট আমরা আর কিছু ডিভাইসের সাথে পরিচিত হব। তার নিচে থাকে হচ্ছে ওএলটি, যেটার কথা আমি অলরেডি বলেছি, অপটিক্যাল লাইন টার্মিনাল, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে, লাইটিং সিগন্যাল, দ্যাট মিনস ফাইবার অপটিক্সের ভিতর দিয়ে আমরা সবাই জানি যে আলোক সিগন্যাল পাস হয়, এবং সেটা ইউজার এন্ডে এসে আমাদের যে ওএনইউ বা ওএনটি বা এক্সপন থাকে, সেখানে আবার ওই আলোক সিগন্যালটা ডিকোড হয়ে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয়, আমাদের ডিভাইসে আসে এবং আমরা ডেটাগুলো দেখতে পারি। সো আমরা কোর নেটওয়ার্কের পার্টে তাহলে এগুলো দেখতে পারলাম। দেন আমরা যদি ফিডার নেটওয়ার্কে আসি, ফিডার নেটওয়ার্ক বলতে আমাদের আইএসপি কোম্পানিগুলো বিভিন্ন এলাকায়, লেটস সে ধানমন্ডি আইএসপির অফিস ধরেন কলাবাগানে, তো তারা কি করলো, ধানমন্ডি 32 নম্বরে একটা কেবল, মেইন কেবল টেনে রেখেছে, ধানমন্ডি 27 নম্বরে একটা মেইন কেবল তারা অলরেডি টেনে রেখেছে, দেন কলাবাগানের দিকে একটা কেবল টেনে রেখেছে। এরকম বিভিন্ন জায়গায় তারা কেবলগুলো, মেইন তাদের যে কোর নেটওয়ার্কের ফিডার কেবল, সেগুলো অলরেডি লে করে রেখেছে। সো সেই লে করার পর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানে তারা স্প্লিটার ব্যবহার করে সেই কানেক্টিভিটি গুলো প্রোভাইড করে। সো সেটা হচ্ছে ফিডার নেটওয়ার্ক, তাদের যে লেইং কেবলগুলো সেটা। এরপর আমরা যদি আসি যে আমাদের ডিস্ট্রিবিউশন প্রসেসে কি কি আছে, তো ডিস্ট্রিবিউশন প্রসেসে যদি আমরা আসি, সো এই আইএসপির ডিস্ট্রিবিউশনটা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এওএন আর একটা হচ্ছে পিওএন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। সো আমি এই পার্টে যাওয়ার আগে একটা ছোট সামারাইজ স্টোরি যদি বলি, কয়েকদিন আগেই আমি আইএসপির কাছ থেকে আমাদের অফিসের জন্য একটা কানেক্টিভিটি নিয়েছি, এবং আমার বাসার জন্য একটা কানেক্টিভিটি নিয়েছি। সো আমার অফিসের জন্য যে এই কানেক্টিভিটিটা, তার মান্থলি বিল হচ্ছে 10,000 টাকা, আর আমার বাসার যে এই নেটওয়ার্কটা, তার মান্থলি বিল হচ্ছে 525 টাকা। তো শুনে আপনারা হয়তো বা অলরেডি একটু আইডিয়া করে ফেলেছেন যে অফিসেরটা হচ্ছে ডেডিকেটেড লাইন আর বাসারটা হচ্ছে শেয়ার্ড লাইন। সো অলরেডি আপনারা অনেকেই এই প্রসেসের সাথে জড়িত বা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি। আচ্ছা, এওএন, এওএন মানে হচ্ছে অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক, আর পিওএন বুঝতেই পারছেন, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। সো অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্কটা কিরকম হচ্ছে, আমি যেটা অফিসে নিয়েছি সেটা আমার অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক, আর যেটা আমার বাসায় নিলাম, যেটা আমার 525 টাকা হচ্ছে পার মান্থলি চার্জ, সেটা হচ্ছে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। সো অ্যাক্টিভ যেটা, সেটা মান্থলি হচ্ছে 10,000 টাকা। অনেকে বলতে পারেন যে 10,000 কেন, তার পিছনে কিছু কারণ আছে, সেটা আমি এখন এক্সপ্লোর করি। সো অ্যাক্টিভ নেটওয়ার্কে কি করেছে তারা, দেখেন তাদের আইএসপি এন্ডের যে সার্ভার রুম আছে, সেখান থেকে একটা ডেডিকেটেড ফাইবার কেবল আমার অফিস পর্যন্ত, লেটস সে তাদের এখান থেকে আমার অফিস হচ্ছে 50 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে তারা আমাকে 50 কিলোমিটার একটা ডেডিকেটেড ফাইবার প্রোভাইড করেছে। সো এওএন অ্যাক্টিভ কেন? অ্যাক্টিভ এই কারণে যে এই যে ফাইবার কিছু দূর যাওয়ার পরে, 20 কিলোমিটার যাওয়ার পরে তার রেঞ্জটা উইক হয়ে যায়, তখন তারা এখানে মাঝখানে একটা ডিভাইস ইউজ করে, যেটা অনেকে সুইচ বলে, অনেকে বলে হচ্ছে আপনার রিপিটার, মোস্ট প্রবাবলি রিপিটার বেটার ওয়ার্ড। রিপিটারের কাজটা কি, শুনেই বুঝতে পারছেন যে রিপিট করা। তো তাদের ডেটা সেন্টার থেকে যে সিগন্যালটা তারা পাঠাচ্ছে, 20 কিলোমিটার পরে সেটা উইক হয়ে যায়। তো উইক হয়ে যায়, তো ওই উইক সিগন্যালটা আবার স্ট্রং করার জন্য এই রিপিটার ডিভাইসটা ইউজ করা, যেটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। এই ইলেকট্রিক্যাল ডিভাইসের
একটা পাওয়ার লাগে, ইলেকট্রিক্যাল পাওয়ার লাগে। দ্যাট মিনস একে কারেন্ট না থাকলে এটা অ্যাক্টিভ থাকবে না। সো অল টাইম সেখানে একটা ইলেকট্রিক্যাল প্রসেস মেনটেন হয়। সো সেই রিপিটার এই সিগন্যালটা আবার স্ট্রং করে আমার এখানে প্রোভাইড করছে ডেডিকেটেড ফাইবার উইথ এ অ্যাক্টিভ ডিভাইস, যার কারণে কস্টিংটা বেশি। এর একটা সুবিধা হচ্ছে যেহেতু আমার জন্য ডেডিকেটেড লাইন, সো ব্যান্ডউইথের কোয়ালিটি বেটার, লেটেন্সি কম এবং আমি সার্ভিসটা বেটার পাচ্ছি, বাট কস্টিংটা বেশি, তাই তো? এই জন্য এটাকে AON বলছে। রিপিটের কাজটা অনেকটা, যারা বাংলা ভাষায় বলেন, আমরা অনেক সময় খেলাধুলা করতে 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 টায়ার্ড হয়ে পড়ি, তখন আমরা কি একটা স্যালাইন খাই, স্যালাইন খেলে আবার বা গ্লুকোজ খেলে আবার সেই এনার্জি ফিরে পাই। তো রিপিটের কাজটা অনেকটা এরকম। সো এইটা হচ্ছে AON, অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক, যেটা মূলত কর্পোরেট অফিস, ব্যাংক বা এসব জায়গায় ইউজ করা হয়। বাসা বাড়িতে এরকম তেমন কেউ ইউজ করে না। তো এরপরে আসে হচ্ছে PON, যেটা হচ্ছে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। সো এইটা মূলত কি করে দেখেন, ওইটাতে যে আর্কিটেকচারটা ছিল সেটাতে ডেডিকেটেড লাইন ছিল, আর এটাতে যেটা করে ISP এন্ড আছে, সেই ISP এন্ড থেকে একটা কেবল আপনার বাসার ইলেকট্রিক্যাল পোল বা ক্যাবিনেট পর্যন্ত নিয়ে আসছে। লেটস সে এখানে নিয়ে আসছে একটা, সেই একটা কেবলকে স্প্লিটার করে, স্প্লিটার দিয়ে, স্প্লিটের কথা বুঝতে পাচ্ছেন, এটা একটাকে অনেকগুলো কেবলে ডিভাইড করে। সো এই স্প্লিটারটা ইলেকট্রিক্যাল ডিভাইস না, দ্যাট মিনস ইলেকট্রিক্যাল ডিপেন্ডেন্সি এর মধ্যে নাই, কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নাই। এটা জাস্ট আলোক সিগন্যালকে, প্রিজম আপনারা দেখেছেন, প্রিজম যারা সায়েন্সের স্টুডেন্ট, প্রিজমে কি করে, একটা লাইট আসে সেটাকে বিক্ষিপ্তভাবে এক এক দিকে পাঠায়। সো ওয়ান কাইন্ড অফ প্রিজমের কাজটা করে হচ্ছে স্প্লিটার। এটা এখন কথা হচ্ছে যে এই একটা কেবলকে কয়টা স্প্লিট করতে পারবে। লেটস সে এখানে স্প্লিট করেছে হচ্ছে 8টা, একটা কেবলকে 8টা স্প্লিট করেছে। 8টা স্প্লিট করে আপনার বাসায় একটা পাঠিয়েছে, আপনার বন্ধুর পাশের বাসায় একটা, তার নেইবারের বাসায় একটা, তার নেইবারের বাসায় একটা, তার নেইবারের বাসায়, এভাবে একটা কেবল থেকে, তার মানে একটা কেবল দিয়ে ব্যান্ডউইথ আসছে, সেটা এসে এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার মানে কি, অনেক সময় এখানে লেটেন্সি হাই থাকতে পারে, ব্যান্ডউইথের কোয়ালিটি ড্রপ হয়। এই ব্যান্ডউইথটা হচ্ছে শেয়ার্ড ব্যান্ডউইথ, দ্যাট মিনস আপনি এর জন্য টাকাও কিন্তু কম দিচ্ছেন, 525 টাকা দিচ্ছি আমি উইথ ভ্যাট। আচ্ছা, এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে যে ভাই, এই স্প্লিট আমি কয়টা করতে পারবো, আমার একটা কেবল নিয়ে এসে আমি কয়টা পর্যন্ত স্প্লিট করতে পারবো? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, স্প্লিটটা কয়টা করতে পারবো সেটা একটা ডিপেন্ড করে মূলত দুইটা বিষয়ের উপরে। আচ্ছা, এই যে ওএলটি আমি একটু আগে বলেছিলাম, এই এখান থেকে ওএলটি সার্ভার থেকেই মূলত কেবলটা আসছে। ওএলটি হচ্ছে একটা হার্ডওয়্যার ডিভাইস, যেটা অন কাইন্ড অফ সুইচের মতো, যেটা আমি অলরেডি বলেছি যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে সে লাইটিং সিগন্যাল, আলোক শক্তিতে প্রভাবিত করে এই কেবলের মাধ্যমে ইউজার এন্ডে পাঠায়। সো এই ওএলটি টা কোন টেকনোলজির, এই ওএলটি ডিভাইসটা কোন টেকনোলজির, তার উপর বেস করেই মূলত এখানে স্প্লিটিং রেশিওটা নির্ধারণ করা হয়। এখন আপনার কোশ্চেন হতে পারে যে ভাই, ওএলটিটা কোন ডিভাইস, এটা তো বুঝলাম না। এই বিষয়টা হচ্ছে, ওএলটি প্রধানত দুইটা টেকনোলজিতে চলে, একটা হচ্ছে জিপন আর একটা হচ্ছে ইপন। সো ইপন হচ্ছে আগের টেকনোলজি, দ্যাট ইথারনেট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, আর জিপন হচ্ছে গিগাবাইট অপটিক্যাল নেটওয়ার্ক, প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। দ্যাট মিনস দুইটাই PON, বাট ইপন হচ্ছে একটু পুরাতন আর জিপন হচ্ছে লেটেস্ট টেকনোলজি। তো জিপনের আপনার স্প্লিটিং রেশিওটা বেটার ইপনের তুলনায়, এবং ব্যান্ডউইথ রেশিওটা বেটার। দ্যাট মিনস ইপনে যদি আপনি একটা কেবলকে 1:8 বা 1:8 করতে পারেন, সো জিপনে সেটা পাচ্ছেন 1:64 বা আরো বেশি হতে। আপনারা এই পার্টটা একটু দেখে নিতে পারেন, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। সো জিপনের সবচেয়ে বেশি 1:84,
64, দ্যাট মিনস একটা কেবলকে ইপনে আমার 8টা ভাগে ডিভাইড করতে পারছি। 8জন ক্লায়েন্টকে আমি সেই কেবলটা ডিভাইড করে স্প্লিটিং করে 8জন ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি। বাট জিপনে কিন্তু আমি একটা কেবলকে 64টা ডিভাইড করে 64 জন ক্লায়েন্টকে ডিস্ট্রিবিউট করছি। তো আইএসপির মালিক যদি হন, আপনি চিন্তা করবেন কিন্তু এটাই, যে আমি একটা কেবল নিয়ে যাব, এটাকে স্প্লিট করে অনেক ইউজারকে সাপোর্ট দিব, তাহলে আমার কি হবে, আমার কস্টিংটা কমে যাবে, আমার ক্লায়েন্ট সংখ্যা বেশি হবে বাট কস্টিংটা কমে যাবে। সো জিপন হচ্ছে এটা। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ওএলটির টেকনোলজিটা ইপন ইউজ করবেন, তখন যে এন্ড ডিভাইস মানে ওএলটি সার্ভারটা যদি ইপন হয়, তাহলে এন্ড ডিভাইস মানে ক্লায়েন্ট এন্ডে যে আমরা হোয়াইট কালারের একটা ওএনইউ দিই, সেটা হবে ওএনইউ। ওএনইউ হবে, মানে ওএলটি সার্ভার যদি আপনার ইপন হয়, তাহলে ক্লায়েন্ট এন্ডের যে ডিভাইসটা ছোট, ওইটা হবে ওএনইউ। বোঝা গেছে? আর যদি ওএলটি সার্ভার আমার হয় হচ্ছে জিপন, তাহলে ক্লায়েন্ট এন্ডে আমার হবে হচ্ছে ওএনটি, অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল। আর হচ্ছে ওএনইউ, ওএনইউ ফুল ফর্মটা দেখে নেবেন, ওএনটি এবং ওএনইউ। দ্যাট মিনস জিপন হলে আমার ওএনটি ইউজ করতে হবে এখন, আর যদি ইপন হয় তাহলে ওএনইউ ইউজ করতে হবে ইপন হলে। এখন ওএনইউ, এখন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট, আপনি বাসায় আইএসপির লাইন কানেক্ট করবেন, আপনি তো জানেন না যে আইএসপির হচ্ছে সার্ভার কি ইপন নাকি জিপন। এটা তো আপনার পক্ষে জানা সম্ভব না। হয় ফোন করতে হবে, ফোন করে শুনতে হবে যে ভাই আপনার ওএলটি সার্ভার কি ইপন নাকি জিপন। যদি ইপন হয় তাহলে তো ওএনইউ লাগালেন, আর যদি জিপন হয় তাহলে তো ওএনটি লাগালেন। বাট আপনি যদি না জানেন, সেফ থাকার জন্য আরেকটা টেকনোলজি আছে যেটার নাম হচ্ছে এক্সপন। এক্সপন, এক্স হচ্ছে একটা জেনারিক টার্ম। এক্স ক্যান বি এনিথিং, ইট ক্যান বি জিপন, ইট ক্যান বি ইপন। সো কি হচ্ছে, তাহলে সেফ সাইডে থাকার জন্য আপনি এক্সপন কিনবেন। এক্সপনে কি হবে, এটা জি আইএসপি এন্ডে ইপন আছে নাকি জিপন আছে এটা আপনার দেখার দরকার নাই, এ অটোমেটিক সেই কনভার্ট করে নেবে। দ্যাট মিনস এখান থেকে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে এই ডিভাইসে আসলো, সেটা ইপন হোক আর জিপন হোক, এক্সপন ডিটেক্ট করে আপনার এন্ডে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে আপনার ডিভাইসে সেটা প্রোভাইড করবে। দেন আপনি সেখানে এরপরে আপনি ইউটিউব বা ফেসবুক দেখতে পাচ্ছেন। তার মানে আর্কিটেকচারটা কি দাঁড়ালো, আমরা যদি একটু সামারাইজ করি। ওএলটি, ওএলটি সেটা আমি জিপনেই ধরছি এখন, যেহেতু ওইটাই বেশি ইউজ করা হয়। সো জিপন থেকে আপনার ফাইবারটা এসে এখানে স্প্লিট হইছে, স্প্লিট হইছে, সেখানে স্প্লিট হওয়ার পরে আপনার বাসায় একটা আসছে, এখানে একটা এক্সপন ডিভাইস বসলো। তো এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল টাকে আমার আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে এখানে এসে আপনার সেটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়ে আপনার ল্যাপটপ অথবা মোবাইল অথবা টিভিতে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক রিভার্স ওয়েতে আপনার মোবাইল থেকে যখন আপনি কোনো ডেটা পাঠাচ্ছেন, সেটা এইভাবে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আপনার লাইটিং আলোক শক্তিতে রূপান্তরিত করে, সেখানে এখানে যে আবার সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়, হয়ে তার কোর সুইচ বা কোর রাউটারে যায়, সেখান থেকে আবার আইআইজি থেকে আইটিসি অথবা সাবমেরিন কেবলের থ্রুতে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যায়। সো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ক ফ্লো। সো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফাইবার নেটওয়ার্ক। এখন আমরা দেখব যে ট্রেডিশনাল ফাইবার নেটওয়ার্কের যে কম্পিটিটর স্যাটেলাইট বেস ইন্টারনেট, সেই কম্পিটিটরটার আর্কিটেকচারটা কেমন সেটা আমরা এখন দেখব। সো আমাদের যে ট্রেডিশনাল নেটওয়ার্ক সেটা হচ্ছে ফাইবার অপটিক্স নেটওয়ার্ক বেসড, যেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে আন্ডার সি সাবমেরিন কেবলের থ্রুতে কানেক্ট করে রেখেছে।
সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সামহাও যদি ওয়ার্ল্ডের কোনো কিছু ডিস্ট্রয়েড হয়ে যায়, লেটস সে বড় ভূমিকম্পের কারণে সাবমেরিন কেবলগুলো কাটা পড়লো বা ডিস্ট্রয় হয়ে গেল, তখন ওয়ার্ল্ডের কানেক্টিভিটি কি হবে? তো তারই একটা ব্যাকআপ হিসাবে আমাদের স্যাটেলাইট কানেক্টিভিটিটা অ্যালন মাস্ক, যে স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা, সে নিয়ে আসছে, যেটা অলরেডি ওয়ার্ল্ড একটা হাইপ তৈরি করেছে। তো এটা মূলত নিয়ে আসার আরো কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে আমাদের রিমোট এরিয়া, লেটস সে পাহাড়ি অঞ্চল, কুড়িগ্রাম বা গাইবান্ধা বা দেশের এমন এক অঞ্চল যেখানে ফাইবার অপটিক্স কেবল টানাটা খুবই একটা কষ্টকর ব্যাপার। তো সেইখানে মূলত ইন্টারনেট কানেক্টিভিটিটা যেন ফাস্টেস্ট হয়, যেন ওইখানে ফ্রিল্যান্সিং করা যায়, লাইভ স্ট্রিমিং হয়, এবং ট্রেডিশনাল ফাইবার নেটওয়ার্কস এর মতোই যেন আমি আউটপুটটা পাই। তো তারই জন্য মূলত এইটা কিন্তু ডেভেলপ করা হয়েছে। সো সেটা যদি আমরা দেখি, যে আমাদের ট্রেডিশনাল যে নেটওয়ার্ক ওয়ার্ল্ডে আছে, সেটা আমরা কি হচ্ছে যে এখানে সমুদ্র আছে বা একটা দেশ আর একটা দেশের সাথে কানেক্টেড ফাইবার অপটিক্স কেবল, সাবমেরিন কেবলস এর থ্রুতে। বাট এই স্পেসএক্স বা স্টারলিংক যেটা আছে, সেটা কিভাবে কাজ করছে? সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, আমরা যদি এটা একটা ওয়ার্ল্ড ধরি, লেটস সে আমরা এখানে বাংলাদেশ, এখানে আমাদের বাংলাদেশ, তো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এরকম সব দেশ আছে। সো আমাদের ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার দূরে উপরে, দ্যাট মিনস আকাশে, স্টারলিংকের স্যাটেলাইট আছে, এটা খুবই কাছে। সো এরকম পুরো ওয়ার্ল্ডকে সে 550 কিলোমিটার দূরে দূরে আকাশে আমাদের স্যাটেলাইট বসানো আছে, 7,100 অ্যাক্টিভ স্যাটেলাইট। ডে টু ডে আপডেট হচ্ছে, কিছু বেশি হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি 7,100 অ্যাক্টিভ স্যাটেলাইট আছে। তো সেখানে কি হচ্ছে দেখেন, সো আমি যখন বাংলাদেশের এখানে আমি যদি স্টারলিংক ইউজ করি, সো আমাকে কি করতে হবে, আমি বাংলাদেশের লেটস সে এখানে ঢাকায় আমি বসে আছি গুলশানে, সো গুলশানে আমার বাসা, সেখান থেকে আমি স্টারলিংক ইউজ করব। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আপনারা সবাই আকাশ ডিটিএইচ এর সাথে পরিচিত, তাদের কি করে একটা ছাতার মতো প্রোভাইড করে, যেটা হচ্ছে ডিআইএসএস, একটা অ্যান্টেনা ছাতা। তো এরকম স্টারলিংকের একটা রিসিভার অ্যান্টেনা বা ডিশ ইউজ করতে হবে, যেটা আপনার বাসার ছাদে থাকবে। সেই ডিশ থেকে একটা কেবল এসে আপনার বাসার ঘরের ভিতরে একটা রাউটার থাকবে। সো এটা হচ্ছে ছাতা, আপনার বাসার উপরে লাগাবেন আপনি, আর এখান থেকে একটা রাউটার আপনার ঘরের ভিতরে থাকবে, যেই রাউটারটা মূলত আপনাকে ওয়্যারলেস সুবিধা প্রোভাইড করবে। সো এই ছাতাটার কাজ কি? এই ছাতাটার কাজ মূলত হচ্ছে এই যে 550 কিলোমিটার দূরে উপরে আমার স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটকে পয়েন্ট করা। তাদের যে অ্যাপ্লিকেশন আছে, সো সেই অ্যাপ্লিকেশনে প্রেস করলেই আসলে ডিরেকশনটা বলে দেয় যে কোন দিকে পয়েন্ট করলে ওই কাছের নিকটস্থ স্যাটেলাইটটা আমার ভালো সাপোর্ট দিবে, সেটা অটোমেটিক ডিটেক্ট করে নেয় মোটরাইজড এই ডিশ অ্যান্টেনা এটা। আচ্ছা, তো এখানে আপনি যখন স্টারলিংক স্যাটেলাইট ইউজ করছেন, তো আপনার এই রাউটারের মাধ্যমে আপনি যখন কানেক্ট হলেন, আপনার মোবাইলে লেটস সে আপনি ইউটিউব ব্রাউজ করছেন, সো সেই ইউটিউব ফার্স্ট অফ অল আপনার রাউটারে আসছে, সেই রাউটার থেকে ছাতার মাধ্যমে এই স্টারলিংকের যে কোনো একটা স্যাটেলাইটকে পয়েন্ট করে আছে, তার কাছে ডেটাটা রেডিও সিগন্যালের থ্রুতে, ইলেকট্রিক রেডিও সিগন্যালের থ্রুতে এই আমার স্যাটেলাইটের কাছে পাঠাবে। তো সেই স্যাটেলাইট আবার যেটা করবে, আমাদের গ্রাউন্ড স্টেশন, আরেকটা টার্মসের সাথে পরিচিত হতে হবে, যে পুরো ওয়ার্ল্ডে, দ্যাট মিনস এই আমাদের ভূপৃষ্ঠে সে কি করছে, একটা তো আকাশে স্যাটেলাইট বসায় রাখছে, আরেকটা হচ্ছে ভূপৃষ্ঠে 140টার মতো গ্রাউন্ড স্টেশন আছে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন পয়েন্টে। অ্যাপ্রক্সিমেটলি বেশি হতে পারে আরো, আমি জাস্ট টেন্টেটিভ একটা ধারণা দিচ্ছি, গ্রাউন্ড স্টেশন আছে। সো আপনি ইউটিউব ব্রাউজ করলেন, লেটস সে ইউটিউবের সার্ভার হচ্ছে এখানে আমেরিকায়, সে কি করবে, আচ্ছা আপনি ইউটিউব ব্রাউজ করলেন, এটা ছাতার মাধ্যমে এই স্যাটেলাইটকে পাঠাবে, সে দেখতেছে আচ্ছা এটা তো আমার কাছাকাছি কোনো সার্ভারের কাছে নাই, সে তার পাশের স্যাটেলাইটকে ফরওয়ার্ড করে দিবে, তার পাশের স্যাটেলাইট আবার তাকে ফরওয়ার্ড করে দিবে, এইভাবে ফরওয়ার্ডিং হয়ে খুব দ্রুত সময়ের মাধ্যমে এই গ্রাউন্ড স্টেশনের কাছে আসবে। এই গ্রাউন্ড স্টেশন দেখতেছে যে আচ্ছা আমার সাথে আমার নিকটস্থ ইউটিউবের যে সার্ভার, সেটা হচ্ছে খুব কাছাকাছি, তার কাছে আমি পাঠিয়ে দেব। সে আবার কি করছে, এখান থেকে রিপ্লাইটা ঠিক একই প্রসেসে স্যাটেলাইটের থ্রুতে আপনার এন্ডে আসছে।
তো তার মানে দেখেন, সে কিন্তু ফাইবার অপটিক্স যে আপনার ইন্টারনাল নেটওয়ার্ক ওয়ার্ল্ডে আমরা যেটা এতদিন 2 দিনের ক্লাসে শিখলাম, সেটা সে পুরোপুরি ইউজ করতেছে না। সে স্যাটেলাইটের থ্রুতে তার ডেটাটা ট্রান্সফার করছে। আমরা ফাইবার অপটিক্সে সাবমেরিনের কেবলের থ্রুতে ডেটাটা ট্রান্সফার করছি, কিন্তু সে স্যাটেলাইট টু স্যাটেলাইট ডিফারেন্ট একটা মাধ্যম, মিডিয়াম, সে ডেটাটা ট্রান্সফার করছে। বাট এখানে কথা হচ্ছে, যেহেতু আমাদের ওয়ার্ল্ডের সার্ভারগুলো সব ভূপৃষ্ঠেই, মহাকাশে না, তো আলটিমেটলি কিন্তু ফাইবার অপটিক্সের যেই ব্যাকবোন আছে আমাদের ওয়ার্ল্ডে, সেটাকে কিন্তু ইউজ করতেই হচ্ছে। সে কারণেই কিন্তু সে গ্রাউন্ড স্টেশনগুলো রেখেছে, যেন আমাদের যে ফাইবার অপটিক্স ব্যাকবোন আছে স্যাটেলাইটের থ্রুতে এসে যেন আমাদের ওই গ্রাউন্ড স্টেশনগুলোতে কানেক্ট হয়ে আমাদের যে সার্ভারগুলো আছে বিভিন্ন ওয়ার্ল্ডের রিনোন্ড কোম্পানির বা সবার, সেগুলো সে অ্যাক্সেস করতে পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, ট্রেডিশনাল তাহলে ফাইবার অপটিক্স কেবল বা এটা কি হারিয়ে যাবে কিনা ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে? আপনারা অলরেডি কোশ্চেন পেয়ে গেছেন যে আমাদের ডেটা সেন্টার গুলাকে যদি মহাকাশে যদি সবগুলাকে নিয়ে যাই, যে মহাকাশ থেকেই আমার সাপোর্ট দিবে, ফিজিক্যালি আর থাকছে না ওয়ার্ল্ডের কোনো জায়গায়, তাহলে ফাইবার অপটিক্স কেবল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, তখন আপনার স্টারলিংকের মাধ্যমে থাকবে। বাট আমার মনে হয় না এটা আসলে আদৌ এই শতাব্দীতে পসিবল। হয়তোবা কোনো এক সময় হবে, বাট সেটা খুবই দূরে। বাট যতই আধুনিক হোক, ট্রেডিশনাল নেটওয়ার্কটা কিন্তু থাকবেই। এটাই কিন্তু আমাদের বেস। সো বেস কখনো চেঞ্জ হয় না, এটা জাস্ট মডিফিকেশন এবং আপডেট হয়, লেটেস্ট টেকনোলজিস হয়। সো এই ছিল আমাদের ফাইবার অপটিক্সের নেটওয়ার্ক। তো আপনাদের মনে অনেকেই কোশ্চেন থাকতে পারে, ভাই এই সিসিএন এর সিলেবাসে তো এই টপিকগুলো নাই, তাহলে আপনি এগুলো পড়াচ্ছেন কেন? সো আমার কোশ্চেন হচ্ছে, ভাই আপনি সিসিএন এ শুধু যে সার্টিফিকেট নেওয়ার জন্যই পড়তেছেন বিষয়টা এরকম না। সিসিএনএটা কমপ্লিট করে এই কোর্সটা, আমার এই কোর্সটা কমপ্লিট করে যেন আপনার মনে হয় যে না, আমি কিছু লার্ন করতে পারছি এবং এই লার্নিং দিয়ে আমি রিয়েল লাইফে যে সেটা ইমপ্লিমেন্ট করে কাজ করতে পারবো। দ্যাট ইজ মাই মোটিভ। এবং হোপফুলি আমি যেই বিষয়গুলো ডিসকাস করেছি, এগুলো যদি আপনারা আরো একটু ভালো করে রিসার্চ করে আর একটু বেটার ওয়েতে জানেন, আপনারা যে কোনো জায়গায় ইন্টারভিউতে ক্র্যাক করবেন এবং যে কোনো নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম আশা করি সলভ করতে পারবেন। সো আমাদের নেক্সট ভিডিওটা থাকবে মূলত একটা প্র্যাকটিক্যাল ভিডিও, যে ফিজিক্যাল ডিভাইসগুলো আমরা যে আজকে আলোচনা করলাম, সেই ফিজিক্যাল ডিভাইসগুলো দেখতে কেমন এবং কিভাবে কানেক্টিভিটিগুলো দিতে হয়, এবং আমাদের যে সিসকোর সুইচ এবং রাউটার সেটা দেখতে কেমন, সেই ফিজিক্যাল ডিভাইসে কিভাবে ঢুকতে হয়, নেক্সট ভিডিওতে আমরা সেগুলো দেখব। সো টিল দেন, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমরা নেক্সট ভিডিওটা আপনার কাছে বেল আইকনে চলে আসে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।